আসলে আমরা আহত হয়েছি, পায়ে ডিভাইস পরা আমিও শহীদ হতে পারতাম, আমার সহযোদ্ধারা শহীদ হয়েছেন, কিন্তু আমরা কি দেখছি? প্রতিনিয়ত প্রতিদিন কেউ না কেউ হত্যা হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। আমার শহীদ পরিবার মামলা করছেন, আসামি ধরছেন না। আমি ব্যক্তিগতভাবে মামলা করেছি, আসামি ধরছেন না। তো সুতরাং আমরা আইনের যে বিষয়গুলো, আমরা যে জন্য এই দেশকে স্বাধীন করার লক্ষ্যে আমাদের যে সংগ্রাম চলেছিল, আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না, বরং আরো অবনতি হচ্ছে। আসলে আমরা কি এটা চেয়েছি? আমরা এটা চাইনি। আমাদের কোনো কথাই যেন এই গণ অভ্যুত্থানের সরকার শুনতে পায় না। তাদের কান কি নষ্ট হয়ে গিয়েছে? এই যে অন্তর্বর্তীকালীন সরকার কোথায় ছিল? এই যে উপদেষ্টারা কোথায় ছিলেন? আজকে যে শহীদদের রক্তের বিনিময়ে তারা এই ক্ষমতায় এসেছেন, চেয়ার পেয়েছেন, তারা কি করছেন? আমার তো মনে হচ্ছে তারা আমাদের সাথে তামাশা করছেন, আমাদের শহীদ এবং আহত যোদ্ধাদের সাথে তামাশা করছেন। আমরা দেখুন, 17 বছরের ফ্যাসিস্ট চলে গিয়েছে, যেতে বাধ্য হয়েছে। আজ কিংবা কাল যারা অন্যায় করবেন তারাও ঠিক অনুরূপ, তাদের জন্য ঠিক অনুরূপ অবস্থা তৈরি হবে। শুধু আমরা এতটুকু বলতে চাই, আমাদের এই শহীদদের আহাজারি এবং আহতদের যে স্বপ্ন ছিল, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলাম, এটা যদি বাস্তবায়ন না হয়, আমরা শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যদি আবার রাস্তায় নামি, সুতরাং সেই পরিস্থিতি আর ভালো হবে না। অতএব আমরা মনে করি শহীদদের মামলার আসামিগুলো অতি শীঘ্রই গ্রেপ্তার করা হবে। আহত যোদ্ধাদের মামলাগুলো নিয়ে কোনো ধরনের পায়তারা আমরা মেনে নেব না। বিশেষ করে এই 1.5 বছর পরেও আজকে আমাদের সংবাদ সম্মেলন করতে হয়, এটা এই জাতির জন্য লজ্জাকর, এই বাংলাদেশের জন্য লজ্জাকর। শহীদ পরিবার এখনো মিডিয়ার সামনে এসে বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলতে হয়, আহত যোদ্ধাদের কথা বলতে হয়, এটা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জাকর। পাশাপাশি যেহেতু আজকে সংবাদ সম্মেলন, দীর্ঘ সময় কথা বলার সুযোগ নেই, প্রিয় সাথীদের উদ্দেশ্যে যারা রাজপথে ন্যায্যতার কথা বলি, আন্দোলন সংগ্রামের কথা বলি, মানুষের অধিকারের জন্য কথা বলি, আমরা এখনো তাদের সাথে দেখা করতে পারিনি, কিন্তু দেখা করেছেন বিভিন্ন আমলা, রাজনৈতিক এবং বিশিষ্ট ব্যবসায়ী, অমুক সবক, এরা দেখা ঠিকই করছেন, আমরা দেখা করতে পারছি না। এটাও আমাদের জন্য লজ্জা। আজকে যে শহীদ পরিবার তার সন্তান হারিয়েছে, এখনো চোখের পানি পড়ছে। আজকে যে আহত যোদ্ধা পা হারিয়েছে এই দেশের জন্য, আমরা এখনো দেখা করতে পারছি না। আমরা দেখা করব না এইভাবে। আমাদেরকে দেখা করার জন্য আমাদেরকে নিতে আসতে হবে। আমরা ওখানে যে দেখা করতে চাই না, এই দেশ আমাদের রক্তের বিনিময়ে। সুতরাং তারা অবশ্যই, আমরা আশা করি অচিরেই আমাদের সাথে যোগাযোগ করে এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, তাদেরকে অভ্যর্থনা জানাবেন এবং স্বাগতম জানাবেন। আমরা সেই আশায়, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা জানেন 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন, বৃহত্তর নির্বাচন। সেই নির্বাচনের আকাঙ্ক্ষা বাংলাদেশে যে আমরা এই 18 কোটি জনগণ যারা এই ভোট দিতে পারে নাই, প্রথম ভোট, তো আমরা এই ফেসিবাদ স্বৈরাচারের হাত থেকে পুনরায় বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে আশা করি, এবং পাবে ইনশাআল্লাহ। তো এই যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়ে এই দেশ থেকে ফেসিবাদ মুক্ত করেছে, স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছে, যারা জুলাই 2000 শহীদ, এই তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ আবার পুনরায় স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। আপনারা জানেন বাংলাদেশের অনেক দলের সংগঠন নেতৃবৃন্দ তারা আছে, তারা ম্যাক্সিমাম অনেকে জেল, গুম, খুন, হত্যা শিকার, এবং অনেকে আয়নাঘরে বন্দী ছিল। আজকে যারা মুক্ত বাতাসে চলাফেরা করতে পারতেছেন এবং কথা বলতে পারতেছেন, আপনাদেরকে দয়া করে বলবো, এই গণভোট এবং আপনার হ্যাঁ জয়যুক্ত অবশ্যই করবেন। আপনারা যদি এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধরে রাখতে চান, বা যে জুলাইকে আপনারা ধারণ করতে চান বা ধারণ করেন, শহীদদেরকে যদি ধারণ করেন, যারা হাদি ভাইকে আপনারা ধারণ করেন, এই বাংলাদেশ যদি ন্যায় পরায়ণ একটি, আপনারা যদি বাংলাদেশকে, দেশের আকাঙ্ক্ষা যাতে মানুষের ইনসাফ যেন প্রতিফলন ঘটে, আমরা আশা করি আমরা বাংলাদেশের সকল জনগণ আপনারা অবশ্যই 12 তারিখে যদি আপনারা জাতীয় নির্বাচনে ভোট নাও দিতে আসেন, অবশ্যই আপনারা গণভোটে ভোট
কমপক্ষে দিতে আসবেন। এই গণভোটকে হ্যাঁ জয়যুক্ত করে আপনারা দেশের মানুষকে, বাংলাদেশের আপনারা জানেন একটি আইন বিভাগ, বিচার বিভাগ এবং সর্বক্ষেত্রে সর্ব জায়গায় বাংলাদেশে আপনারা জানেন প্রতিটা জায়গায় দলীয়করণ করা হয়েছে। এক সরকার, প্রতিটা সরকার যে সরকারি সেক্টরগুলো আছে সবগুলো দলীয়ভাবে করণ করা হয়েছে। এগুলো রাজনৈতিক সংগঠন আছে, আপনারা অনেকে গুমের শিকার হয়েছিলেন, খুনের শিকার হয়েছেন, আপনারা অনেক মামলা হামলা শিকার হয়েছে ছিল না। ফাঁসি দিতে পারেছে, তাহলে বুঝতে পারতাম যে না, সরকার আমাদের জন্য একটা কাজ করেছে। এই যে সরকার যে একটা রায় বাস্তবায়ন করতে না পারাতে আজকে আমাদের ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাই শহীদ হয়েছে। তো আমি সরকারের কাছে একটাই দাবি করব, অন্তত পক্ষে নির্বাচনের আগে আমাদের একটা হত্যার বিচারটা করে যান, রায়টা বাস্তবায়ন করে যান। আমি মোহাম্মদ রেজাউল করিম, শহীদ রিয়াজের বড় ভাই। তো আমাদের প্রাণের দাবি, সকল শহীদ পরিবারের একটাই দাবি, অন্ততপক্ষে একটা রায় বাস্তবায়ন করে যান, যাতে আমরা বলতে পারি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটা বিচার করে গেছে। এমনকি অনেক দলকে কাজ করতে পারছে, কিন্তু আপনারা দেখবেন ৩৬শে জুলাই ২৪-এর আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ, এই ৫ই আগস্টে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে উৎখাত করা সম্ভব হয়েছে। তাই এই নতুন বাংলাদেশে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অগ্রাধিকার থাকবে প্রত্যেকটা বিষয়ে। তো আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদেরকে বলতে চাই, আপনারা যেহেতু ৩৬শে জুলাই ২৪-এর আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ, সেক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশের শহীদ পরিবার ও আহত যোদ্ধা ভাইদেরকে সম্মান করবেন এবং তারা যেন কোনো মানুষের কাছে অপমানিত, লাঞ্ছিত, হয়রানি, হামলা মামলার শিকার যেন না হয়। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ সেক্টরের সংস্কার সম্পূর্ণ করে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আজকে যে আমরা জীবন দিয়েছি, সংগ্রাম করছি, এই কাজগুলো সরকার পর্যন্ত পৌঁছায়। আজকে প্রধান উপদেষ্টা বিতর্কের মুখের মধ্যে পড়ে গিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায়ের আড্ডার মধ্যে বলতেছে, সমালোচনা করতেছে যে আকাঙ্ক্ষা নিয়ে প্রধান উপদেষ্টা বানাইছে বা উপদেষ্টা পরিষদ গঠন করছে, যারা এখন পর্যন্ত বিচারই পায় নাই, তাহলে আমরা কোন দেশের মধ্যে বসবাস করতেছি? তারা আন্দোলন সংগ্রাম করে বিচার পাচ্ছে না। এজন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ এবং আবদার, আমাদের বিচারের কাজ যেন সম্পূর্ণ করে এই দেশে একটা শৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে যায়। ১.৫ বছর হয়ে গেছে আমাদের ছেলেরা শহীদ হয়েছে। আমাদের ছেলেদের এখনো চোখ হারালো, হাত হারালো, ওদেরও সুচিকিৎসা করা হইল না। এখনো ১.৫ বছরের মধ্যে কোনো কিছুই করা হয় নাই। কেন? আমরা তো চেয়েছিলাম এই সরকার আসুক, এসে আমাদের ছেলের হত্যার বিচার করুক, আহতদের সুচিকিৎসা দিক, বিদেশে নিয়ে ওদের চিকিৎসা করুক, কিন্তু ওদেরকে কোনো চিকিৎসাও দেওয়া হয় নাই। আমাদের ছেলেদেরকেও বিচার করা হয় নাই হত্যা যে করছে এই স্বৈরাচার শেখ হাসিনা। এখন পর্যন্ত আমাদের কোনো নিরাপত্তাও নাই। আমরা শহীদের ফ্যামিলি যতটি আছি সবাই আমরা নিরাপত্তাহীন ভুগতেছি। আমাদের কোনো নিরাপত্তাও আমরা পাইতেছি না। এই অন্তর্বর্তী সরকার আমাদের নিরাপত্তাও দিতে পারতেছে না। শহীদ গুম খুন হয়েছে এবং দর্শন হয়েছে শহীদের মেয়ে, তারপরে শহীদদেরকে খুন করা হয়েছে, ছুরির আঘাতে কতদিন আগেও খুন করা হয়েছে। তাহলে আমাদের নিরাপত্তাও নাই। আমরা নিরাপত্তা কোথায় পাইছি? এই সরকার কি অন্ধ? না এই সরকার কি কোনো কিছু বুঝে না? উনি কিসের বিনিময়ে এখানে আইসা বসছে? ওনার তো ভাবা উচিত ছিল যে আজকে আমি এখানে আসছি, আমি কোথায় ছিলাম? স্বৈরাচার শেখ হাসিনা যখন ছিল সরকারে, তখন তো ওনার কোনো অস্তিত্বই ছিল না। ওনার তো এটা ভাবা উচিত ছিল, কিন্তু উনি ভাবে নাই। উনি বেইমানি করছে, শহীদদের রক্তের সাথে, আহতদের সাথে বেইমানি করছে। উনি একজন গাদ্দার সরকার। ওনারা আমার এখন ঘৃণা করে, দেখতেও ইচ্ছে করে না। ওনার কথা তো শুনবো দূরের কথা, উনি এত বড় গাদ্দারি করবো শহীদের রক্তের সাথে আমরা কখনো ভাবি নাই। আহতদের সাথে এত গাদ্দারি করবো আমরা কখনো ভাবি নাই।
আমরা বুঝেছিলাম যে উনি আয়সা এই সরকারে বৈশা আমাদের শহীদদের বিচার করবে, হত্যাকারীদের আইনের আওতায় আনবে এবং আহতদের চিকিৎসা করবে। কিছুই করে নাই। উনি যে এত বড় বেঈমান আমাদের কোনো ইয়াই ছিল না। তাইলে যাই হোক, সামনে নির্বাচন আসছে, এমপি তারেক রহমান উনি দেশে আসছে, আমরা আশায় ছিলাম উনি আসবে, আমাদের সাথে দেখা করবে। এই ডক্টর ইউনূস তো আমাদের এই সরকারে বৈশা শহীদ ফ্যামিলিদের ডাকে নাই, একবারের জন্য কি উনার দেখা করার সুযোগ হয় নাই? তাহলে উনি কত বড় বেইমানি করছে, সব কিছু দিয়ে বেইমানি করছে, সব জায়গা দিয়া। আমাদের শহীদদের কোনো সম্মানও দেয় নাই। আমরা যে শহীদ ফ্যামিলি, ওনার একটা বার ডেকে এই যে 2-3টা ঈদ গেছে, একবারও বসে নাই। কেন, ওনার কি বসা উচিত ছিল না? উনি এত বড় বেঈমান, সব কিছু দিয়া দেখেন বেঈমানি করছে। তা আমরা এখন চাই, তারেক জিয়া আসছে বাংলাদেশে, সামনে নির্বাচন, আমরা চাই উনিও যেন আমাদের সাথে এরকম গাদ্দারি না করে ডক্টর ইউনূসের মতো। উনি যেন আমাদের শহীদ ফ্যামিলিদের ডেকে নিয়ে সম্মানের সাথে বসে এবং আমাদের যেন সম্মানিত জানায়। আর উনি যেন আমাদের সাথে, আমাদের শহীদের ছেলেদের রক্তের সাথে বেইমানি না করে। আর আমরা চাই আমাদের ছেলে হত্যা যেই সন্ত্রাসগুলা যেগুলা ধরা হয়, এই অন্তর্বর্তী সরকার উনি তো কোনো বিচার করে নাই, উনি তো কোনো ইয়ে করে নাই। এই যে দেখেন নাটক, শুধু বিচারের নামে শুধু নাটক, নাট্যমঞ্চ, শুধু খালি নাটকের কথা বলে। হ্যাঁ, হত্যার বিচার হবে। এই যে শেখ হাসিনার যে ফাঁসির অর্ডার হয়েছে, এটা বাস্তবায়ন করছে না? বাস্তবায়ন করে নাই। এটা একটা নাটক করে আমাদের সান্ত্বনা বাণী দেওয়া হয়েছে। এই যে হাদিকে খুন করা হইল, এখনো এই হত্যাকারীকে ধরা হইল না কেন? আর খুনি কিভাবে ভারতে পালিয়ে যায়? তো এটা একটা নাটক না? ওনারা হাদিকে খুন করে পার পেয়ে যায়, আমাদের ছেলেদের খুন করে পার পেয়ে যায়, আসামি ধরে ছেড়ে দেয়, ওদের বিচার করা হয় না কেন? এই সরকার কি অন্ধ নাকি? কানে শুনে না নাকি? বোবা নাকি? অভিনয় করতেছে, নাটক করতেছে উনি এখানে বৈশা। তো এটা কোন ধরনের নাটক? তা আপনি এটার ফল পাইবেন, এর বিচারও আপনি পাইবেন। আপনি শহীদদের সাথে অন্যায় করছেন, রক্তের সাথে বেইমানি করছেন, আল্লাহ আপনারও বিচার করবে। আপনার তো কোনো শহীদ হয় নাই, আপনার তো কোনো অঙ্গহানি হয় নাই, আপনার তো কোনো কিছু হয় নাই। তাই হাদিকে খুন করা হয়েছে, এটা নিয়েও নাটক করা হইতাছে। এই সন্ত্রাসকে ধরা হইতাছে না কেন? হাদিরে তো ওরা ভয় পাইছে, এই জন্য খুন করছে। হাদি তো শহীদের কথা বলছে, ন্যায্য অধিকার চাইছে, ওই ইনসাফের লড়াইয়ের কথা বলছে, ইনসাফের কথা বলছে। তো এই জন্য হাদিকে বাঁচতে দেওয়া হয় নাই, ওরে শেষ করা হয়েছে। যে ওরে রাখলে তো আমাদের শেষ করবে, ও হাদিরে ভয় পাইছে ওরা, এই জন্য হাদিকে বাঁচতে দেয় নাই। তা আমাদের শহীদদের মাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। আমরা বিচার পাইলাম না, আমরা কোনো কিছুই পাইলাম না, আমাদের ন্যায্য অধিকারও পাই নাই। তাই সরকার আমাদের যা করছে, নির্বাচন তো এখন শেষ, তার কিছুই বলার নাই। সামনে যেন এরকম আর না হয়। ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে ইন্টারিম সরকার, এই ইন্টারিম সরকার দীর্ঘ 1.5 বছরে মাত্র 61টা পুলিশ ধরছে, মাত্র 61টা। যেখানে 1400 অধিক মায়ের সন্তানকে যদি নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে মাত্র 1.5 বছর 61টা পুলিশ ধরা হয়েছে। আমি আজকের ঘটনা একটা বলি সংক্ষেপে। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, একটু আগের একটা ঘটনা, আপনার মাজারের সামনে এক মহিলা দেখলাম, মানে অনেকগুলা মানুষ মানে দেখতেছে একটা কি জানি, পরে ওখানে যেয়ে দেখলাম এক মহিলা আর কি রাস্তায় পড়ে আছে, তার মরদেহটা। তো আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম, স্যার এখানে কি হয়েছে? বললো যে তার উপর দিয়ে একটা গাড়ি চলে গেছে মাজারের সামনে, একদম নারী বুড়ি সব বের হয়ে গেছে। পরে পুলিশকে বললাম, আসামি কি ধরছেন? ড্রাইভারকে কি ধরছেন? কয় না, ড্রাইভার পালিয়ে গেছে। পরে গেলাম, গাড়িটা কি ধরছেন? কয় গাড়িটা তো আমরা ধরি নাই, গাড়িটা এখনো কোথায় আছে আমরা জানি না। তাহলে বলেন, আমাদের সরকার, ইন্টারিম সরকার, এই পুলিশ কিভাবে সংস্কার করে বলেন? দিন দুপুরে একটা মানুষকে মানে মানুষের উপর দিয়ে বাস চলে গেছে, অথচ পুলিশ কিছুই করে নাই। এই ইন্টারিম সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার হয়েছেন, ক্ষমতা ছাড়ার আগে আমাদের ভাইদের হত্যার বিচার করবেন। আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম। ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং অধিকার, সেটা তো আমরা আসলে 71 সালের পর থেকে 90 পর্যন্ত কি পেয়েছি? পাই নাই। 90ও হলো এগুলার কারণে। 24 কেন হলো? 24-এ হলো যে আমরা যে 71-এ আমরা যে ওয়াদা করেছিলাম যে আমরা ন্যায় বিচার করব, মানবিক মর্যাদা দিব, মানুষের অধিকার দিব, গণতন্ত্র দিব,
তো 24-এ এসেও যখন এগুলো হচ্ছিল না, তখনই মূলত আপনার 24টা সৃষ্টি হয়। তো আজকে আমরা এখানে কেন আসছি? আমরা আসছি একটাই কারণ, সেটা হলো যে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। তো একটা রাষ্ট্রের জন্ম 54 বছরে বেশি হয়ে গেছে, এখনো আমাদেরকে ন্যায় বিচার নিয়ে ফাইট করতে হয়। এটা তো আসলে হওয়ার কথা না। এটা হচ্ছে কেন? আপনারা যদি 71 দেখেন, আপনারা যদি 90 দেখেন, আপনারা যদি 24 দেখেন, তাহলে যেটা দেখবেন এই আন্দোলনে আসলে কারা রক্ত দিছে, কারা জীবন দিছে, কারা আহত হয়েছে। আপনি দেখবেন এইখানে কোনো শিল্পপতির সন্তান নাই, এখানে কোনো মন্ত্রীর ছেলে নাই, কোনো এমপির ছেলে নাই, বড় কোনো রাজনীতিবিদের ছেলে নাই, কোনো প্রকার উচ্চবিত্ত সন্তান নাই। তাহলে এই যে আপনার গণ অভ্যুত্থান, লড়াই, সংগ্রাম এগুলা কারা করলো? এরা করেছে যে বাংলাদেশের বঞ্চিত মানুষ। 71-এ বঞ্চিত মানুষ ছিল দেশের 99%, 99%। 90-তে সেটা ছিল প্রায় 90%-এর উপরে বঞ্চিত। 24-এ সেটা এসে 80% উপরে মানুষ বঞ্চিত। এই বঞ্চিত মানুষ কারা? আপনারা যদি লক্ষ্য করেন, এরা সবাই আমাদের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সর্বোচ্চ মধ্যবিত্ত। তো এই যে আমরা আমাদের মানুষদেরকে বঞ্চিত করতেছি তাদের অধিকার থেকে, ন্যায় বিচার থেকে, তাদের মানবিক মর্যাদা থেকে, তো এটা যদি চলতে থাকে, আমি তো বলবো আপনার 1947 সালে ব্রিটিশ ভাগ হয়েছে, তারপরে 71 হয়েছে কত বছর পরে? 24 বছর পরে। 90 হয়েছে যে 19 বছর পরে, 24 হলো এবার 34 বছর পরে। আপনারা নিশ্চিত থাকেন, যদি আপনারা এই বঞ্চিত মানুষের অধিকার, মানবিক মর্যাদা, ন্যায় বিচার নিশ্চিত করতে না পারেন, আগামী গণ অভ্যুত্থানগুলো হতে বেশি সময় লাগবে না। এটা নিশ্চিত থাকেন। কেন এই কথা বলছি? আপনারা যদি 24-এর আগ পর্যন্ত দেখেন, এই দেশে প্রচার মাধ্যম, এখানে অনেক মিডিয়া আছেন, রক্তের বিনিময়ে এখানে এসে বসেছেন। তা না হলে আপনারা কখনো উপদেষ্টা পরিষদ গঠন করতে পারতেন না, এরকম হতো না। এবং কি দেশের যারা উচ্চ পর্যায়ে আছে তাদেরকেও বলবো, আপনারাও সহযোগিতার হাত বাড়ান। সরকারকে বলবো, প্রয়োজনে শহীদদের সন্তানদেরকে শিক্ষাবৃত্তি হিসাবে আলাদাভাবে একটা বরাদ্দ দিয়ে তাদের দিকটা যেন দেখে। আমাদের সর্বশেষ লাস্ট বক্তা এখন শহীদ আলভির বাবা। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। জুলাই 24-এর গণ আন্দোলনের যেসব শহীদ তাদের জীবন দিয়ে জাতির জন্য আত্মত্যাগ করেছে, তাদের স্মৃতি ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা আজ একত্রিত হয়েছি। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি একটি ন্যায় বিচার ভিত্তিক মানবিক ও নৈতিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য শহীদদের হত্যাকারীর ন্যায় বিচার নিশ্চিত করা, শহীদ পরিবারগুলোর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা এবং সংগঠিতভাবে শহীদ পরিবারগুলোর কণ্ঠস্বর রাষ্ট্র ও সমাজের সামনে তুলে ধরা। আজ আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই যে সংগঠনের কার্যক্রমের আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের কমিটি ঘোষণা করা হচ্ছে। এই কমিটিগুলো গঠিত হয়েছে যোগ্যতা, ত্যাগ, সততা ও শহীদ পরিবারগুলোর প্রতি দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। একই সঙ্গে শহীদদের হত্যাকাণ্ডের বিচার, চলমান আইনি প্রক্রিয়া এবং আমাদের সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আমরা আজ স্পষ্ট অবস্থান তুলে ধরছি। আমরা বলতে চাই, শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা চাই ন্যায় বিচার। আমরা অস্থিরতা চাই না, আমরা চাই একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থা। পরিশেষে আমি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সত্য তুলে ধরবেন, শহীদ পরিবারগুলোর কণ্ঠস্বর জাতির সামনে পৌঁছে দেবেন, এই প্রত্যাশা রাখছি। আসুন আমরা সবাই মিলে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে ঐক্যবদ্ধ থাকি। জয় হোক নয়ের, জয় হোক শহীদদের আত্মত্যাগের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের আসলে আপনি যে কথা বলছেন, মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ হচ্ছে জুলাই ফাউন্ডেশনের সিও ছিল।
তো সরকার থেকে যে 100 কত কোটি টাকা দিছিল, ওখান থেকে প্রত্যেক শহীদ পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। তো শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশন থেকে এই 5 লক্ষ টাকাই পেয়েছে। যারা গেজেটভুক্ত আছে শহীদ পরিবার, তারা সবাই 5 লক্ষ টাকা করে পেয়েছে। না না, তার বাইরে ফাউন্ডেশন থেকে আর কোনো আর্থিক সহায়তা কোনো শহীদ পরিবারকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। জুলাইয়ের অজ্ঞাত কোনো শহীদের এখনো মানে তথ্য পাওয়া যায় না, জুলাইয়ের এমন কোনো শহীদের পরিবার আছে নাকি? আছে, এখনো আছে, এখনো রায়ের বাজার বদ্ধভূমিতে এখনো অনেক কবর আছে যেগুলো এখনো পর্যন্ত শনাক্ত করা হয় নাই, এবং জুরাইনেও আছে। এবং আমরা চাচ্ছি যে আপনারা দীর্ঘক্ষণ আমাদের আলোচনা শুনছেন, তো সরকার আজকে আমাদের সন্তানদের রক্তের পরে বসে আজকে যাদেরকে উপদেষ্টা করা হয়েছে তারা আজকে আমাদেরকেই চেনে না। আজকে দেখেন, এই অভ্যুত্থানে যাদের অবদান ছিল এমন কাউকে উপদেষ্টা বানানো হয় নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। আজকে আমাদেরকে পুঁজি করে, আমাদেরকে এই ছাত্র সমন্বয়করা এই শহীদ পরিবারগুলোকে বিক্রি করে তারা আজকে হাজারো কোটি টাকার মালিক হয়েছে, তারা রাজনৈতিক দল করেছে, তারা আজকে ফয়দা আঙ্গুলপুরের কলা গাছ হয়েছে। অথচ শহীদ পরিবারের আমাদের ন্যায্য দাবি ছিল, আমরা সেই শুরু থেকেই 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে আমরা এই জুলাই 24 শহীদ পরিবার গঠন করার আগেও আমরা রাস্তায় বিভিন্নভাবে আমরা সরকারকে জানাতে সক্ষম হয়েছি যে আমরা আমাদের সন্তানদের হত্যাকারীর বিচার চাই। কিন্তু এই সরকার একটা অপদার্থ সরকার, এবং এই যে অপদার্থগুলি আজকে উপদেষ্টার চেয়ারে বসে আছে আমাদের সন্তানদের জন্য, তাদের কাছে তারা দেখেন তাদের ভিতরে নিম্নতম কোনো কৃতজ্ঞতাবোধ নাই। যদি কৃতজ্ঞতাবোধ থাকতো তাহলে আজকে আমরা বিচারের অগ্রগতি দেখতে পেতাম। এখনো বিচারের নামে আমাদেরকে ঘুম পাড়ানির গল্প শোনানো হচ্ছে। তাদের 18 মাসে আখের গোছানো শেষ, তারা বিদায়ের পথে। অর্থাৎ সবাই বিদেশে ছিল, কেউ পালাতক ছিল, এক একজন এক একভাবে ছিল। আজকে কিছু মানে আমরা যেটাকে বাতিল বলি, মানে বুড়ো যেগুলো হয়েছে 75-80 বছর বয়স, এটা আমি আসলে ওইভাবে নিচ্ছি না। আসলে এদেরকে কোথা থেকে এনে এই চেয়ারে বসাইয়া আজকে তারা ফয়দা লুটে চলে যাচ্ছে। আজকে আমাদের অবস্থান কোথায়? আপনারা যদি একটা বার আমরা চিন্তা করি যে আজকে আমাদের নিরাপত্তার জন্য, আমরা আইনি সুরক্ষার জন্য বহুতবার মন্ত্রণালয়ে বলেছি যে আমাদের একটা আইনি সুরক্ষার ব্যবস্থা করেন, কিন্তু তারা করে নাই। এই সরকার ব্যর্থ হয়েছে, শহীদ পরিবার এবং আহত পরিবারকে আইনি সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, চিকিৎসা দিতে আহত পরিবারদেরকে ব্যর্থ হয়েছে। ইভেন আমাদেরকে চিকিৎসার নামে প্রজ্ঞাপন জারি করার কথা বলে এখনো পর্যন্ত শহীদ পরিবারের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। তার বাস্তব প্রমাণ আপনারা হয়তো জানেন, আমি আগস্টের 19 তারিখে এই আইন উপদেষ্টা কুলাঙ্গার আসিফ নজরুলের পদত্যাগের জন্য আমি সচিবালয়ের সামনে হার্ট অ্যাটাক করেছিলাম। আমি এনআইসিবিটিতে ভর্তি ছিলাম। ডিজি ডাইরেক্ট বলেছে যে আপনাদের যে চিকিৎসা দিব, চিকিৎসার তো আপনাদের ঘোষণা আছে, আমাদের তো কিছু দেওয়া নাই, আপনি কি সরকারি সুযোগ সুবিধা দিব? আমাকে কিন্তু সাধারণ মানুষের মতো চিকিৎসা নিতে হয়েছে। এটা এই সরকার আমাদের সরকার বলি, কিন্তু আমাদের সরকারের আমলে দেখেন এই সরকার আমাদের জন্য কিছুই করে নাই। যাই হোক, সরকারের 3টা উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তাদের কথা ছিল যে জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের ন্যায্যতা নিয়ে তারা কথা বলবে, তাহলে তারা উপদেষ্টা হয়েছে, তাদের ব্যাপারে আপনারা সুস্পষ্ট কথা বলবেন না কেন? না, আমরা তো তাদের ব্যাপারে আগেও আপনাদের কোনো কথা শুনতে পাইনি। তারপর থেকে আপনাদের মধ্যে কোনো ঝামেলা আছে? না, আমাদের ভিতর কি ঝামেলা আছে? আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই। এই ছাত্র উপদেষ্টারা আমরা যে দাবি দয়া নিয়ে সরকারের কাছে অনেকবার উপদেষ্টা যারা ওরা যখন উপদেষ্টায় ছিল, নাহিদ ছিল, আসিফ ছিল, তখন আমরা তাদের কাছে আমাদের শহীদ পরিবারের বিভিন্ন দাবি দয়া নিয়ে গেছি। তারা আমাদের এই দাবি দয়ার বিপক্ষে অবস্থান করেছে। তারা বলছে শহীদ পরিবার যদি টাকা চায়, শহীদ পরিবার যদি এই আইন করতে চায়, তাহলে শহীদ পরিবারের এটা অসম্মান করা হবে। তারা আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। অথচ তাদের বেলায় তারা কিন্তু 16 আনা, তারা শহীদ পরিবার যাতে কিছু না পায় সে ব্যবস্থা তারা নিজেদের আখের গোছাইছে। আমরা প্রফেসর ইউনূস স্যারের কাছে আমরা গেছিলাম, যাওয়ার পরে আমরা 10টা দফার কথা সেখানে উল্লেখ করেছিলাম। তখন প্রধান উপদেষ্টা সার্জিসকে এবং নাহিদকে দেখাই দিছে, বলছে যে এইসব বিষয় নিয়ে নাহিদ আর সার্জিস আপনাদের সাথে কথা বলবে।
তাহলে এবার আপনারা চিন্তা করেন দেশ কারা চালাইছে। কিছুই করেনি। তারা আমাদের জন্য কিছুই করে নাই। পরবর্তীতে বলছে না, উপদেষ্টা বলছে এগুলা করা সম্ভব না, বিভিন্ন রকমের। আমরা তাদের সাথে অনেকবার মিটিং করেছি, অনেকবার আমাদের আর্তনাদ, আমাদের কান্না, আমাদের ন্যায্য দাবি দেওয়ার কথা তাদেরকে জানাইছি, কিন্তু তারা তাদের স্বার্থের কথাই চিন্তা করছে, তারা আমাদের কথা কখনো চিন্তা করে নাই আর করে না। আমাদের ইভেন যখন আসিফ মাহমুদ এবং নাহিদ সরকারে ছিল, তারা যতদিন সরকারে ছিল তারা কোনোদিন আমাদের এই বিচার নিয়ে কোনোদিন তারা মুখ খোলে নাই। তারা যখন সরকার থেকে পদত্যাগ করে যখন সাধারণ মানুষের কাতারে এসেছে, তখন তারা বিচারের কথা বলেছে, গণকবরের কথা বলেছে। এখন হাদিকে আজকে জীবন দিতে হতো না, হাদিকে আজকে জীবন দিতে হতো না। তার প্রধান কারণ হচ্ছে এই সরকারের বিশ্বাসঘাতকতা। এই সরকার আমাদের সাথে বেইমানি করেছে, আমাদের সন্তানদের রক্তের সাথে বেইমানি করেছে। এই সরকার বিচার করতে ব্যর্থ হয়েছে, এই সরকার আসামি গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আমরা বারবার সরকারকে বলেছি যে আপনারা আসামি গ্রেপ্তার করুন, তারা আসামি গ্রেপ্তার করে না। তারা যারা অজ্ঞাত যারা আছে, আমরা উদারতা আহ্বান জানাবো। সরকার এখন যে কয়দিন আছে ক্ষমতায়, আমরা তাদেরকে উদারতা আহ্বান জানাবো। এখন যাদের গেজেট হয় নাই, শহীদ পরিবার যারা আছে, যাদের এখনো গেজেট হয় নাই, এবং যারা আহত আছে, যাদের এখনো গেজেট করা হয় নাই, তাদের গেজেটগুলো পরিষ্কারভাবে করা হোক। এ হচ্ছে আমাদের কথা। তো যাই হোক, আমাদের সংবাদ সম্মেলন আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।